এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। নতুন সংসদ, পরিবর্তনের দাবি, নতুন প্রজন্মের প্রত্যাশা এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সমন্বয় ঠিক কতটা হচ্ছে? আস্থার জায়গাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবিধান, রাজনৈতিক প্রক্রিয়া এবং নেতৃত্ব, এসবের প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ় আর কোথায় তৈরি হচ্ছে সংশয়? তাই বিষয় আমরা নির্ধারণ করেছি আস্থার রাজনীতি সংকট কোথায়। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, সাম্প্রতিক নির্বাচনের পর আমরা নতুন একটি সংসদ পেয়েছি, কিন্তু রাজপথের সংস্কারের দাবি কিন্তু এখনো জোরালো। আপনি কি মনে করেন সংসদ এই সংস্কারের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি ধারণ করতে পারছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ধারণ করতে পারছে কিনা এটা তো আসলে আপেক্ষিক, কিন্তু ধারণ করতে হবে, এটা জরুরি। কিছু বিষয় অনেক বিতর্ক উঠেছে, যেমন আজকে এই দুটি বিল রহিত করা হয়েছে, আইন আকারে পাশ করা হয়নি, এবং এর আগেও আমরা দেখলাম জামাত এবং এনসিপি তারা বিরোধী দল হিসেবে তারা অনেক কিছুতে তারা জোরালো কারণে হোক, অকারণে হোক, বিরোধিতার কারণে হোক, অনেক কারণে করছে। তো আমরা যেটা মনে করি, ধরেন এই সরকার কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার আসলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং একই সাথে যেমন এখানে গণভোটের 70% একটা রায় আছে, আবার অন্য পাশে কিন্তু তার 2/3 ভোটার একটা মেজরিটি রয়েছে। তো সুতরাং দুটাকে আসলে ব্যালেন্সিং করতে হবে। দুটাকে ব্যালেন্সিং করে জন আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ, স্বাক্ষরিত জুলাই সনদের যে অঙ্গীকার, নির্বাচনী যে ইশতেহার, তো সব কিছু মিলেই সমন্বিত করে আসলে সরকারকে এগিয়ে যেতে হবে। তো এই সরকারটা এমন টাইমে যখন দায়িত্ব নিল, সেই টাইমটাতে তখন ঈদ শুরু, মানে রোজা শুরু হলো, তারপর ইরানের একটা যুদ্ধ, তারপর আমাদের এখানে হামের একটা প্রাদুর্ভাব। তো সব কিছু মিলেও সেও কিন্তু খুব বেশি স্বস্তিতে নেই। এছাড়াও কিন্তু আমাদের, আপনি দেখেন, আমাদের কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস দীর্ঘদিন থেকেই আছে। তো সব কিছু মিলেই তার কিন্তু সব কিছু ব্যালেন্সিং করতে হবে। আর আমাদের যেহেতু অধ্যাদেশগুলো 1 মাসের মধ্যেই মানে আইন আকারে পাশ করার জন্য একটা বাধ্যবাধকতা রয়েছে, তো সময়টা খুব কম, আর মাত্র 2 দিন আছে সম্ভবত। তো সে জায়গা থেকে এটা একটা খুব তাড়াহুড়ো আমরা দেখছি এবং খুব ব্যস্ত সময় পার করছে। তো সে জায়গা থেকে অলরেডি আপনি যদি অধ্যাদেশের কথা বলেন, সেখানে 98টি সরাসরি পাশ হয়ে গেল, 15টি সংশোধন, মানে ছোটো সংশোধনী আকারে পাশ হলো, 4টি বাতিল হলো, 16টি পেন্ডিং আকারে রাখা হলো। তো এখানে আসলে নানা পক্ষে নানা মত রয়েছে। তো আমি মনে করি যে সরকার আসলে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে সরকার এগিয়ে যাচ্ছে এবং ধারণ করতে পারছে। কিন্তু যদি এরকম মনে হয় যে ধারণ করতে পারছে না, তখন তো নিশ্চয়ই মানে জনগণ এটার জন্য জবাবদিহি করতে রাজি আছে এবং নিশ্চয়ই সরকারও সেটাকে আমলে নেবে। জনাব সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সবসময়। বর্তমান সংসদীয় কাঠামো, আপনারা কি সেই নতুন বন্দোবস্তের প্রতিফলন দেখছেন, নাকি আপনারা এখনো বাইরে থেকে চাপ সৃষ্টির যে রাজনীতি আছে সেটিতে বিশ্বাসী? আপনাকে ধন্যবাদ। সংসদে নতুন বন্দোবস্তের কোনো ছিটেফোঁটা নাই। এটা পুরোপুরি আমরা সবসময় 2/3 মানে একটা সরকারি দলের কাছে 2/3 আসন থাকলে যে ধরনের দাম্ভিক পদক্ষেপ দেখতে পেতাম অতীতে, সেরকমই একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এবং এটাকে ওনারা বলেন সংসদীয় সার্বভৌমত্ব, কিন্তু মূলত এটা আসলে সংসদীয় স্বৈরতন্ত্র। এবং ইতিমধ্যেই এই আগামী 2 দিন পরে আরও কয়েকটা বিল আরও বাতিল হবে, কিন্তু ইতিমধ্যেই এই আমাদের যে সংস্কার, আপনি যে নতুন বন্দোবস্তের কথা বললেন, এই নতুন বন্দোবস্ত তো আর সংস্কার ছাড়া হবে না। মানে সংস্কারটাই আসলে নতুন বন্দোবস্ত। আমরা যদি সংস্কার করতে পারতাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও ইন্ডিপেন্ডেন্ট হতো, তাহলে আসলে আমরা আরও বেটার জায়গায় যেতাম। কিন্তু ইতিমধ্যেই এই সংস্কারের মেরুদণ্ড বিএনপি সরকার ভেঙে দিয়েছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে বাতিল করেছে এবং করবে, এগুলো পিলে চমকানোর মতো এবং এগুলো ভয়াবহ, এবং এগুলো আপনার তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় যে কর্মসূচি, সেগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক, কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের সাথেও সাংঘর্ষিক। যেমন আজকে একটা ভয়ঙ্কর দিন, এবং আমি বলবো বাংলাদেশের গণতন্ত্রের একটা কালো দিন। কারণ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এটা নিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম কিন্তু আজকের না। এমনকি পাকিস্তান আমল থেকে আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য এখানে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে। মাজদার হোসেন মামলার রায় আছে 98 সালে, এবং ওই মাজদার হোসেন মামলার রায়ের ব্যাপারে বিএনপির 31 দফার মধ্যে তারা বলেছে যে আমরা মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করব। আমরা অধস্তন আদালত, আজকে যে 2টো অধ্যাদেশ বাতিল করা হয়েছে বিচার বিভাগ সংক্রান্ত, মধ্যে একটা হচ্ছে যে অধস্তন আদালতের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ শৃঙ্খলা এটা কার হাতে থাকবে, এটা মানে সুপ্রিম কোর্টের হাতে থাকাটাই বিচার বিভাগের স্বাধীনতার সাথে সঙ্গতিপূর্ণ, এবং সেটাই বিএনপির 31 দফা এবং নির্বাচনী ইশতেহারের কমিটমেন্ট। আর একটা জিনিস হচ্ছে আপনার ওই সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়। এটা ছাড়া আরেকটা আছে বিচারক নিয়োগ আইন। বিচারক নিয়োগ আইনের ক্ষেত্রে আমাদের এখন যেভাবে নিয়োগ হয়,
সেটা হচ্ছে রাষ্ট্রপতিই নিয়োগটা দেন। কিছু ক্ষেত্রে তিনি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেন, কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার মানে হচ্ছে আসলে প্রধানমন্ত্রী নিয়োগ দিচ্ছেন, কারণ তিনি প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত বাকি সমস্ত কাজ রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন না অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। ফলে উচ্চ আদালতের বিচারকদের, প্রধান বিচারক বাদে বাকি বিচারকদের নিয়োগ আপনি দিচ্ছেন, প্রধানমন্ত্রী দিচ্ছে বেসিক্যালি। নিম্ন আদালত আইন মন্ত্রণালয়ের হাতে, তার মানে পুরো বিচার বিভাগ নির্বাহী বিভাগের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আমাদের বিচার বিভাগের স্বাধীনতার জন্য বা পৃথকীকরণ যে নীতি সেটার জন্য একটা ভয়াবহ ব্যাপার। এবং জাস্ট সম্ভবত গতকালকে বা তার আগের দিন হাইকোর্ট রায় দিয়েছেন যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে 3 মাসের মধ্যে। অন্তর্বর্তী সরকার আমলে অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং সচিবালয়ের বেশ কিছু কাজও কিন্তু এগিয়েছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, বাজেট বরাদ্দ হয়েছে, অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেখানে। এখন এই যে অধ্যাদেশটা সরকার বাতিল করলো, তারা বলছে যে আমরা ভবিষ্যতে আরও অধিকতর আরও ভালো আইন করব। কিন্তু এই অধ্যাদেশের মধ্যে কি সবই খারাপ? মানে তারা কিন্তু স্পষ্ট করে বলে নাই যে এই ধারাটাই সমস্যা এবং এই ধারাটা এই সমস্যা। বরং তারা যে রিভিউ কমিটি, সংসদীয় যে বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করা, সেখানে তারা যে মন্তব্যগুলো লিখেছে এগুলো খুব ডেঞ্জারাস। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না, অন্তত ক্ষমতায় যাওয়ার পরে এটা এর মধ্যে পরিষ্কার হয়ে গেছে। যিনি আজকের আইনমন্ত্রী তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তিনি কিন্তু এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে আপনার শুনানি করেছেন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ছিলেন। আজকে যিনি অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার, তিনি ওই রায়ের সময়, মানে এই জাস্ট 3 মাস 4 মাস আগে ডিসেম্বরে, তিনি তখন আপনার রুহুল কুদ্দুস তালুকদার তখন ওই রুহুল কুদ্দুস কাজল, তিনি তখন এই কথা বলেছিলেন যে ক্ষমতায় গেলে কেউ, বিরোধী দলে থাকলে সবাই বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে কেউ সেটা বাস্তবায়ন করে না। এবং তার দলই এই কাজটা করছে। এবং তিনি গতকালকে বলেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে যে আমরা এই রায়ের বিরুদ্ধে, যে রায়টা হাইকোর্ট দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমরা যাব, সুপ্রিম কোর্টে যাব। তার মানে হচ্ছে আপিল বিভাগে যাব। তার মানে হচ্ছে কথাটা খুব পরিষ্কার যে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা এখন আর নিশ্চিত করবে না, যেটা তাদের দলীয় ইশতেহার এবং নির্বাচনী ইশতেহারের সাথে সরাসরি সাংঘর্ষিক। এছাড়াও তারা আজকে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে। তারা আরেকটা গুরুত্বপূর্ণ, মানে 4টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, স্থানীয় সরকার, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই 4টা অধ্যাদেশ পাশ করেছে। এই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাদ করে দিল, আর এটা পাশ করলো কেন? কারণ এখানে সরকারের কাছে এমন ক্ষমতা যাচ্ছে যে কলমের এক খোঁচায়, মানে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া, বিশেষ পরিস্থিতি এবং জনস্বার্থের দোহাই দিয়ে আপনি নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় সরকার চাইলে অপসারণ করতে পারবে। এবং তারা এইখানেও, এটা বলি শেষ করি, তারা তাদের নির্বাচনী যে ইশতেহার সেটার 11 নম্বর পৃষ্ঠায় বলেছে আমরা আদালতের রায় ছাড়া অন্য কোনো কারণে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করব না। কিন্তু তারা এমন আইন পাশ করছে যেখানে আসলে সরকারের কাছে এই ক্ষমতা থাকছে। তো এই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর। এবং আমাদের সংবিধান বলে যে আমাদের স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থাকবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের ওই আইয়ুব আমলের যে বেসিক ডেমোক্রেসি, সেই বেসিক ডেমোক্রেসির জমানায় বিএনপি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ডাক্তার রাকিব আল হাসান, এই যে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো থাকে ছিল গণতান্ত্রিক, এটি তো গণতান্ত্রিক প্রক্রিয়া আসেনি, কারণ সেখানে সংসদীয় বিতর্ক বা জনসম্পৃক্ততার কিন্তু কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন সংস্কারের দোহাই দিয়ে যদি সেই অধ্যাদেশগুলো বাতিল বা পরিবর্তন করা হয়, তবে কি বিচার বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠানের যে স্বাধীনতা রয়েছে সেটি কি হুমকির মুখে পড়বে কিনা, বা আবারও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের ঝুঁকির মধ্যে পড়ে যাবে কিনা? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমি একটু দিই আপনাকে। আবার ধন্যবাদ। দেখুন, যে আজকে যে 2টি অধ্যাদেশ বাতিল হলো তার মধ্যে একটি ছিল সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের প্রতিষ্ঠা, আর একটি হচ্ছে সুপ্রিম কোর্টের মানে বিচারক নিয়োগ প্রক্রিয়াটা। তো এই 2টা দাবি কিন্তু দীর্ঘদিন থেকেই মানে আইন অঙ্গনের মানুষেরই ছিল। আপনি নিজে একজন লয়ার, প্র্যাকটিসিং লয়ার, তো আপনিও এটা ভালো করে জানেন। আমি একটু আলোকপাত করে, ধরেন মাজদার হোসেন মামলাটা যেটা 1999-এ শুরু হলো, 2007 সালে যখন একটা রায় পেল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে বিচার বিভাগ থেকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটাকে আলাদা করা হবে। তারপরে কিন্তু এটা আলাদাই ছিল এবং সেখানে 7টা দফা দেওয়া হয়। 7টা দফার মধ্যে একটা ছিল যে মানে স্বতন্ত্রিক সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে, যেটা আজকে বাতিল করা হলো। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে তো রায় দিল, তো সুপ্রিম কোর্টে রায় দিলে আমরা আশা করবো যে এটা আপিল বিভাগে এটা ফেরত আসবে। আপিল বিভাগে যদি ফেরত না আসে তাহলে হয়তো মানে সন্দেহ চোখে দেখা উচিত সরকারকে, যে সরকার হয়তো এটাকে প্রভাবিত করেছে। 1 নম্বর ইস্যু। সেকেন্ড কথা হচ্ছে কি, এখানে যে অধ্যাদেশ 2টা আপনি কথা বললেন, এই অধ্যাদেশ 2টার মধ্যে আমি একটু আলোকপাত দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেখানে ধরুন অন্তর্বর্তীকালীন সরকার আপনি আপনার ভূমিকার প্রসঙ্গে বলেছিলেন যে যখন একটা ক্রাইসিস মোমেন্টে যখন এগুলো হয় তখন জনসম্পর্ক থাকে না, স্বচ্ছতার অভাব থাকে, সংসদীয় বিতর্ক থাকে না, ইটস ট্রু। আবার ধরেন এখানে তাহলে তো ধরেন পার্লামেন্ট দরকার ছিল না, তাহলে তো ফরেন সার্ভিস একাডেমি কিংবা আজকে ডাকসুর্য আলোচনায় এক নেতা বললেন যে এখানে এসে আলোচনা করুন, তো তাহলে তো এভাবেই হতো।
কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ধরেন সরকার, তুষার ভাই বললো যে সরকার এটাকে স্পষ্ট করতে পারতেছে না, এটার সাথে আমি একমত। কারণ আমি আজকে পুরো সংসদটাই সারাদিন বসে দেখলাম, এখানে সরকার যে বাদ করতেছে কিন্তু সে জায়গায় তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এখানে আমি মনে করি যে সে কি কারণে বাদ করতেছে এটা সরকারকে জনগণকেও অ্যাড্রেস করা উচিত এবং জনগণকে এটা জানানো উচিত, না হলে কিন্তু একটা রং মেসেজ যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, এবং যারা এইসব বিষয়ে একটু খোঁজখবর রাখে তারাও কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারতেছে না। এখানে একটু বিষয়টা জরুরি, সেটা হচ্ছে কি ধরেন যেটা অন্তর্বর্তীকালীন সরকার সময় যেটা হয়েছিল, ধরেন আপনার যে মানে বিচারক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কারা কারা থাকবে, সেখানে একটা ইন্টারেস্টিং আলাপ। সেখানে ধরেন 2007-08 মইনু আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে কিন্তু এটার আইনটা খুব ভালোভাবে ছিল, কিন্তু এখানে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় এসে এবারে যে কাজটা করলো সেটা ভয়ঙ্কর, সেটাই মূল আপত্তির জায়গাটা। সেটা উনি করলো কি, ধরেন এখানে সিস্টেম ছিল যে আমাদের যে বিচারপতি যে নিয়োগটা হয়, তো সেখানে ধরেন লয়ারদের থেকে হবে, আইনজীবী থেকে একটা হবে, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ মানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলে, তো সেখান থেকে হবে। তো সেখানে এটা কিন্তু ইকুয়াল ছিল, কিন্তু উনি এসে আবার বয়সে তারতম্য সিনিয়রিটি দেওয়ার কারণে এখানে আবার সুপ্রিম কোর্টের অনেক বিচারকরা মানে বঞ্চিত হচ্ছে। এবং সেখানে আগে কিন্তু বারের প্রেসিডেন্ট থাকার একটা নিয়ম ছিল, উনি এটাকে বাতিল করেছিল, বাতিল করে উনি করছে কি ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার দিয়ে দিল। এখন ওখানে বিচারক নিয়োগ হবে, ঢাকা ইউনিভার্সিটি টিচার তো প্র্যাকটিসিং লয়ার না, তার এখানে কাজটা কি? সুতরাং উনি যে ওনার এখানে একটা স্বৈরতান্ত্রিক মানে অ্যাটিটিউড এখানে প্রকাশ করলো, তো এটাকে এখানে রিভিউ করার মানে জায়গাটা ছিল আর কি। তো রিভিউ করাটা কিন্তু এটা আমাদের আজকে আইনমন্ত্রীরা ব্যাখ্যা দিতে পারলেন না, বা সরকার কোন কারণে সেখানে আপত্তি জায়গা ছিল সেটা বলতে পারেননি। কিন্তু এটা একটা মানে বিএনপি অ্যাটিটিউড বা বিএনপির ক্যারেক্টার সাথে যায় না। কেন আপনাকে আমি বলি, ধরেন 72-এর যে সংবিধান আমাদের, সেখানে 116 অনুচ্ছেদে প্রথমে ছিল যে এটা মানে জাজ নিয়ন্ত্রণ করবে, মানে বিচারপতি বা বিচারক নিয়ন্ত্রণ করবে সরাসরি প্রেসিডেন্টের অধীনে। চতুর্থ সংশোধনীতে কিন্তু এটা আবার মানে চেঞ্জ করা হয়, প্রথমে সুপ্রিম কোর্টে ছিল, পরে চতুর্থ সংশোধনীতে এটা প্রেসিডেন্ট হাতে চলে যায়। তো জিয়াউর রহমান এসে কিন্তু আবার এটাকে সংশোধন করে তখন আবার বলছে যে প্রধান বিচারপতি চিফ জাস্টিসের পরামর্শ করে নেবেন, মানে বিএনপির কিন্তু এই প্র্যাকটিসটাই ছিল। তো সুতরাং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি এই জায়গা থেকে একটু তার আলোকপাতটা একটু দূরে সরে গেল। তো আমি মনে করি যে জিনিসটা এটা কিন্তু মানে আইন অঙ্গনে সকলের দাবি, তাই না? এবং আজকে মাননীয় আইনমন্ত্রী স্বাধীন একটি বিচার বিভাগের উনি কিন্তু আজকে দাবি জিনিসটা অ্যাড্রেস সবারই। করেছে যে আমাদের এরকম কোনো আইন ব্যবস্থা আমরা দেখতে চাই না যেখানে বিচারপতি খায়রুল তৈরি হবে, যেখানে বিচারপতি মানিক তৈরি হবে। এবং এই যে মানে আপনার মানে মানে কি বলে এটাকে জুডিশিয়াল দুর্বৃত্তায়ন, সে জুডিশিয়াল দুর্বৃত্তায়নে সবচেয়ে ভিকটিম সাফার তো বিএনপি। তো সে জায়গা থেকে তাদের আমি মনে করি যে ধরেন তাদের সংস্কারের যে রূপরেখা কিংবা তাদের যে 31 দফা সব জায়গায় কি এটা বলা হচ্ছে, কিন্তু তাহলে আপনি যদি এটা আমার কথা হচ্ছে কি আপনি যদি এটাকে নতুন করে করেন তাহলে এখানে যে স্টেক হোল্ডারদের সাথে আপনি এই জিনিসটা কেন অ্যাড্রেস করতেছেন না? এবং ধরেন আমার কাছে মনে হচ্ছে সরকার এখানে একটা ঝুঁকি নিয়ে ফেললো, কারণ হচ্ছে ধরেন এটার কারণে হচ্ছে ধরেন সে যে অধ্যাদেশগুলো বাতিল করতেছে বা যে অধ্যাদেশগুলো পেন্ডিং রাখছে যৌক্তিক কারণে, তাহলে মানুষ কিন্তু তাকে ভুল বোঝার চেষ্টা করবে। এবং এই জায়গাটাই মনে করি যে সরকার আর একটু মানে স্পষ্টীকরণ করার দরকার। সচেতন হওয়া উচিত এবং আগামীতে মানে খুব দ্রুত এটাকে নিয়ে আমি মনে করি যে অন্যান্য স্টেক হোল্ডার, উনি কিন্তু বলেছে যে আমরা সবার সাথে বসে কমিটি গঠন করে সবাইকে নিয়ে আমরা মানে স্টেক হোল্ডার এক্সপার্ট সবাইকে নিয়ে করবো, এবং আমি মনে করি যে সরকার ওইদিকেই আলোকপাত করা উচিত। এটা উচিত না হলে কিন্তু আসলে এটা তার জন্য নিজের জন্য ক্ষতি হবে। সারোয়ার তুষার, ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে জুলাই সনদ বা সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই যে 4টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কার্যকর না হলে জুলাই সনদ বাস্তবায়ন কি বাধাগ্রস্ত হবে কিনা, আপনাদের রাজনৈতিক অবস্থান কি? অবশ্যই জুলাই সনদ বাধাগ্রস্ত হবে। শুধু জুলাই সনদ না, পুরো সংস্কার জিনিসটাই আমি বললাম যেটা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। যেটা রাকিব বলেছেন আমি বলবো যে এই ওনার বক্তব্যটা ঠিক না। উনি বলছেন যে সরকার আসলে অধ্যাদেশগুলো পেন্ডিং রাখছে, পরবর্তীতে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে, এটা হচ্ছে মানে একটা ভুল তথ্য। কারণ সরকার আসলে অধ্যাদেশগুলো ডিরেক্ট বাতিল করে দিচ্ছে, 20টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বাতিল করে দিচ্ছে, 2 প্রক্রিয়ায় বাতিল করছে। কিছু অধ্যাদেশকে সংসদে তোলার মধ্য দিয়ে বাতিল করছে বিল আকারে, যেমন আজকে কিছু জিনিসকে তারা ল্যাপস করে দিচ্ছে যেটা সংসদে ওঠাবেই না। এখন ধরেন এই যে বিচার বিভাগের স্বাধীনতা, এই যে যেটা বললো যে ওই যে কাউন্সিলের মধ্যে যে আইনের অধ্যাপক থাকবে এবং আইনের অধ্যাপক তো আসলে প্র্যাকটিসিং না, সুতরাং উনি বোঝেন অতটা ভালো বোঝেন না, হতে পারে এটা বিচার বিভাগের স্বাধীনতার যে আপিল সারা বাংলাদেশে তৈরি হয়েছে অনেক দিন ধরে, এবং বিচার বিভাগের যারা সংশ্লিষ্ট তারা তো বটেই, তার তুলনায় এই ব্যাপারটা অত্যন্ত তুচ্ছ। সরকারের হ্যাঁ ঠিক আছে, এই সরকারের কাছে এই সংশোধন করে বিল হিসেবে উপস্থাপন করার সুযোগ আছে বা ছিল, অথবা আইন করে তারপর আবার আপনি সংশোধন করতে পারতেন। আচ্ছা, কিন্তু এই যে যেগুলো তারা বাতিল করে দিচ্ছে তাদের যে সংসদীয় দল, সেই দলের মধ্যে আপনি কিন্তু জানেন যে এই এমপিরা কিন্তু জাস্ট হাত তোলা এমপি। আমি তো নিজে যাচ্ছি, তারা বেশিরভাগ সংসদ সদস্যই ঘুমিয়ে থাকেন, এবং আসলে 1-2জনই ধরেন একজন মন্ত্রী এসে বলবে যে আপনি আপনার বিলটা পড়েন, উনি বিলটা পড়বেন, এবং চিফ হুইপ আগেই বলে দেওয়া আছে। সংসদে তো বিরোধী দলও আছে।
বিরোধী দল তো ওই যে ওয়াকআউটও করেছে, যেটা তাদের মনে হয়েছে জনগণের বিরুদ্ধে। নতুন করে আইন কিন্তু হলে, আমি- বিল হলে, উত্থাপন হলে। না, আমি বলছি কি, বিরোধী দল সব মিলে কতজন? 78 জন। আপনি একটা যে কোনো বিল পাস করতে মানে সিম্পল মেজরিটি দরকার। সংবিধান সংশোধনী করার জন্য 2/3 দরকার। দুটোই সরকারের আছে। ফলে বিরোধী দল থাকা না থাকে কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা, মানে তাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। অন টপ অফ দ্যাট, ওই সংসদীয় দল বলতে যে জিনিসটা আছে, সেখানে কিন্তু প্রত্যেক সংসদ সদস্যকে শিখিয়ে দেওয়া হয়েছে যে আপনারা বলবেন না যে আমরা বাতিল করছি। এটা পত্রিকা নিউজ হয়েছে। আপনারা বলবেন আমরা অধিকতর যাচাই বাছাই করে পরে আনবো, মানে একটা টোটাল ব্লাফ। আপনার বিএনপিকে বুঝতে সেখানে হবে। কি আপনাদের চাপ সৃষ্টির জায়গাটা রয়েছে আমরা তো কিনা? আমাদের তো সংসদ সদস্য চাপ আজকে সৃষ্টির জায়গা তো বলেছেন, রয়েছে। সংসদে আমরা ওয়াকআউট করেছি, আমাদের পক্ষে যা সম্ভব বাইরে থেকে কথা বলছি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি আর কি, আমরা অধিকতর যাচাই বাছাই করে ভবিষ্যতে আনবো, এটা একটা টোটাল ব্লাফ। কেন? কারণ তারা যে ওই রিভিউ কমিটির 133টা অধ্যাদেশের যে কোনটা কেন তারা পছন্দ করছে না সেটা যে মন্তব্য করেছে, সেই মন্তব্য পড়লে আপনি বুঝবেন যে দিস ইজ কোনটা বিএনপি হচ্ছে ওইটা যে মন্তব্যটা তারা করছে। সেখানে তারা ধরেন গুমের অধ্যাদেশের ক্ষেত্রে কি বলছে, যে এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, বিষয়টি সংবেদনশীল, সরকারের অনুমতি লাগবে। মানে আপনি একটা গুমের অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, আপনি সেই ক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া এটা স্বাধীনভাবে তদন্ত করতে পারবে না মানবাধিকার কমিশন। তারপর ধর মানবাধিকার আইসিটি একটা সাথেও সাংঘর্ষিক না, আইসিটি এটা ভুল তথ্য দিয়েছেন আইনমন্ত্রী। আমি মনে করি উনি তো সবাইকে হবস লক পড়ান, ওনার নিজের এই আইনগুলো ভালো করে পড়া দরকার। আইনমন্ত্রী এবং চিফ প্রসিকিউটর দুজনই। আমাদের যেটা 1973 সালে মানবতা বিরোধী আইন, সেটা হচ্ছে আপনি যখন সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে গুম, একটা সরকারের একটা রাষ্ট্রের পরিকল্পনার অংশ হিসেবে, রেজিমের অংশ হিসেবে যে গুম, সেটাকে মানে পাইকারি দরে যে গুম, এই যে 500 গুম হয়েছে আওয়ামী লীগ আমলে, উনার বক্তব্য মানলে মানতে হয় যে আমাদের 500 গুম পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 500 গুম ছাড়া তো এটা বিচার হবে না। 2, 3, 4, 500 গুম ছাড়া তো মানবতা বিরোধী অপরাধের যে আইন, সে আইনের মধ্যে আপনি এটাকে অ্যাড্রেস করতে পারবেন না। ধরেন একটা বিচ্ছিন্ন সুনির্দিষ্ট গুমের ঘটনাকে আপনি কিভাবে বিচার করবেন? ওই আইন দিয়ে করতে পারবেন না। 1973 সালের যে আইন, উনি বলছেন যে গুমের সংজ্ঞা ধরা আছে, ওটা সিস্টেমেটিক গুম, আর এটা হচ্ছে স্পোরাডিক গুম। মানে আপনার একটা যে কোনো ঘটনা, একজন ডিজিএফআইয়ের একজন কেউ হয়তো কাউকে গুম করেছে, কিংবা পুলিশের কেউ একজন, গোয়েন্দা বাহিনীর কেউ একজন গুম, এই যে একটা সিঙ্গেল গুম, এই গুমের অভিযোগটা মানবাধিকার কমিশন কিন্তু ওই মানবতা বিরোধী অপরাধের যে আইন 1973 সালে, সেটা দিয়ে কিন্তু আপনি বিচার করতে পারবেন না। ফলে উনি হয় জনগণকে বিভ্রান্ত করছেন, বা উনি হয়তো ভালো করে জানেন না। আচ্ছা, এই বিষয়ে আমরা লাস্ট একটা জিনিস বলি, সেটা হলো যে তারা যে মানে আপত্তিগুলো করছে, সেটাকে দেখলে বোঝা যায় তাদের আসলে পুরো নির্বাহী বিভাগকে যেখানে যেখানে মানে আরও বেশি শক্তিশালী করা যাবে, আরও বেশি ক্ষমতাবান করা যাবে এবং জবাবদিহিহীন ক্ষমতা, সেটা তারা বাস্তবায়ন করছে। আর যেগুলোর ক্ষেত্রে সামান্যতম জবাবদিহির প্রশ্ন উঠছে, সেই অধ্যাদেশগুলো ডিরেক্টলি বাতিল করে দিচ্ছে। দুজন দর্শক আছেন, যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, বলুন। আমি তুষার ভাইয়ের কাছে আমার কাছে একটা জিজ্ঞাসা করতে চাচ্ছি। প্রশ্নটা জিজ্ঞাসা সেটা হলো যে আজকে যেহেতু আইন লিয়া, কোর্ট লিয়া, বিষয় আপনার আইন সংশোধন নিয়ে কথা হচ্ছে, তাই আমি ওনারা আমি যে দল যখন ক্ষমতাতে আসে বা আসবে, তখন তাদের পক্ষে আইন সংশোধন করতে চাই। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই যে আমরা কোর্টে, আমরা যে আমজনতা কোর্টে একটা সিভিল একটা মামলা নিয়ে, জমা জমি নিয়ে বছরের পর বছর আমরা কোর্টে ঘুরি, মামলা শেষ হয় না। কিন্তু আজকে কোর্ট বসলো না, স্যার বসলো না কোর্টে, ওকে আইনজীবী সাহেব বলতেছে টাকা দেন, সে বসুক না বসে আমাকে টাকা দেন। এই যে এর একটা আইন, আর মনে হয় যে সরকারের একটা করা উচিত ছিল যে আপনি কোর্ট বসলে টাকা পাবেন, না বসলে পাবেন না। এটা যার যার মতো আমরা শ্মশান হয়ে যাচ্ছি, আর তারা 7 তলা বিল্ডিং করতেছে। এটা কেমন কথা হয়? এটা এই আইনটা, আইনজীবীর ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা, এই আইনটা আপনারা অন্তত সরকারের কাছে এই জিনিসটা ধরে বসলে জনগণের মনে হয় ভালো হবে। এটা আমার প্রশ্ন আর কি। ধন্যবাদ আপনাকে মুক্তার আলী। যে আরেকজন আছেন দর্শক, যে আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিরাদার বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা দুইজনের কাছে, যে বাংলাদেশের রানিং একজন চিফ জাস্টিসকে আপনার দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে রানিং অবস্থায়। এরপরে আপনার অ্যাপিলেট ডিভিশন পুরো খালি হয়েছে মবের কারণে। হ্যাঁ, তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝি? এই যে আইন টাইনে করে লাভটা কি? যদি আপনি একজন রানিং এবং 6 জন অ্যাপিলেট ডিভিশনে বিচারপতিকেও চলে যেতে হয়, তো যতই আপনি আইন করেন, সচিবালয় আলাদা করেন, বিচার বিভাগ আলাদা করেন, কোনো হবে বলি হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আত্মার রাজনীতিতে না ফিরবো। আরেকটি কথা হয়েছে, এই যে আপনার 5 আগস্টের পরে আরো কিছু বিচারপতিও নিয়োগ দিয়েছে, তারা কোন কোন ইয়াতে কি রেফারেন্স আছে, এটা আপনার পুরো জাতি জানে, যাই হোক ওইখানে না গেলাম। তাহলে এখন আপনি শুধু বিচার বিভাগ নিয়ে ফেলা তুলতেছেন, না সচিবালয় করলেই হবে, বিএনপি করতেছে, ওই করে ফেলবে। অত এগুলো না করে আস্থা রাজনীতির জন্য কোন আইন করা যায় কিনা,
সেটা যদি একটু আমাদেরকে কেউ বুঝে বলতো যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা আস্থা, আর সব ঠিক হয়ে যাবে এই একটা পয়েন্টে যদি আমরা ঠিক হয়ে যাই, এদেশে দুর্নীতি থেকে শুরু করে সব বন্ধ হয়ে যাবে যদি আস্থাটা আসে সবাই ভিতর। জি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন রাখবার জন্য। দর্শক, এই উত্তর নিশ্চয়ই আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমি নেব। দুটি প্রশ্নেরই উত্তর আপনি দেবেন, বিশেষ করে যেটি তিনি তারা মোটা দাগে বুঝাতে চেয়েছে যে প্রাতিষ্ঠানিক আসলে যদি কোনো কিছু স্বাধীন হয় সেটি কি আসলে যথেষ্ট কিনা, যদি দেখেন পুরোপুরি ওনাদের স্বাধীন দুজনের না হয়। প্রশ্নকে যদি আমি একসাথে জোড়া দিই, জি। একটা ব্যাপার আছে, একজনের প্রশ্নের মধ্যে আছে আস্থার প্রশ্নটা, আরেকটা আছে যে আমাদের বিচার প্রাপ্তির নিশ্চয়তা, আমরা কোর্টের জি। বারান্দায় বারান্দায় ঘুরি। জি। এটা তো অত্যন্ত সত্য কথা, এবং বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা এবং সেখানে মানে বিচারক, প্রসিকিউটর সহ বিভিন্ন অদৃশ্য আরও সিন্ডিকেট সবাই মিলে যে একটা সিন্ডিকেট হয়ে থাকে, এটা কিন্তু মানুষকে বিচার প্রাপ্তির ক্ষেত্রে মানে যে যত কম জানে বা যে যত সাধারণ মানুষ তার জন্য বিচারটা তত দূরবর্তী হয়ে যায়। এবং এই কারণেই কিন্তু এই বিচার বিভাগের শুধু বিকেন্দ্রীকরণ না, শুধু ওই স্বাধীনতা না, একটা আমূল সংস্কারের স্পিরিটটা বাংলাদেশে সবসময় আছে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে বিরোধী মতকে দমন করার জন্য তারা কোর্টকে এমনভাবে ব্যবহার করেছে, আইনমন্ত্রীর বা সরকারের সিদ্ধান্তে কারোর রিমান্ড, কারোর হচ্ছে আপনার জামিন, সরকার চাইলে জামিন হবে, সরকার চাইলে রিমান্ড হবে, এভাবে চলেছে। এবং রাতের বেলা কোর্ট বসিয়ে মানে পাইকারি দরে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা তারা নিয়েছে। এবং আরেকজন উনি বললেন যে এখানে একটা রায় দেওয়ার কারণে একজন প্রধান বিচারপতিকে যা ফেস করতে হয়েছে, এটা তো পৃথিবীর ইতিহাসে সম্ভবত নজিরবিহীন, যে তাকে লিটারালি ফিজিক্যালি অ্যাসল্ট করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ফলে এইটা হচ্ছে আমাদের দেশে যারা সরকার থাকে তারা এভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, আয়ত্তে আনতে চায়। ফলে এই আলোচনাটা আপনি যদি 90-এর ওই 3 জোটের রূপরেখা দেখেন, কিংবা এরও আগে যদি দেখেন, এখনও দেখেন, এই চাওয়াগুলো বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের পৃথকীকরণ, বিচার প্রাপ্তির নিশ্চয়তা, দীর্ঘসূত্রিতা কমানো, এগুলো খুব মানে ধারাবাহিক দাবি, নতুন কিছু না, কিন্তু আমরা সেগুলো করতে পারিনি। এবার একটা সুযোগ এসেছে বাংলাদেশের সামনে, কিন্তু এটা অলরেডি মানে প্রায় আমি বলবো যে 80% বিএনপির কারণে আত্মসাৎ হয়ে গেছে। বিশেষত এই বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে অধ্যাদেশ, এই দুটা একটা সাধারণ মানুষ হয়তো বুঝবে না যে এই দুটো অধ্যাদেশ বাতিল হতে তার কি ক্ষতি হলো, কিন্তু এটা প্রতিদিন যারা প্র্যাকটিস করবে কোর্টের ভেতরে তারা বুঝবে যে এটার ফলে তাদের কি সমস্যা হলো। একটা স্বতন্ত্র সচিবালয় থাকলে তাদের কি লাভ হতো, এটা যারা প্র্যাকটিস করে। ডাক্তার রাকিব আল হাসান, আমি এই উত্তরটি আপনার কাছ থেকে নেব। যদি আমি একটু যুক্ত করি তার সাথে, প্রশ্নের উত্তর অবশ্যই আপনি দেবেন যে আস্থার জায়গাটায় আসলে সংকটটা কোথায়। এবং আইনমন্ত্রী আজকে বলেছেন যে সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, অধিকতর যাচাই বাছাই করে পরে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। এই অধ্যাদেশকেই আইনে পরিণত করা প্রয়োজন, নাকি নতুন করে ভালো করে একটি আইন করা প্রয়োজন, কোনটা মনে হয়? খুব আপনাকে আবার ধন্যবাদ। আমি আগে আস্থার রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন বিচারের ব্যাপারটা দেখুন, বাংলাদেশের আপনি একজন প্র্যাকটিসিং লয়ার, আপনার কাছে নিশ্চয়ই অনেক কেস আসে, এবং আপনি যদি বাংলাদেশের বিশেষ করে ডিস্ট্রিক্ট জাজ মানে আদালতগুলোতে যান, বেশিরভাগ মামলায় কিন্তু দেখবেন হয়রানিমূলক মামলা। আপনি ধরেন জায়গা জমি নিয়ে মামলা, তারপর হচ্ছে এই মার্ডার কেসের মামলা, যখন মার্ডার করছে একজন অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখবে 200-300, মানে এই যে একটা প্র্যাকটিস। এবং আপনি দেখুন মানে মানুষকে জড়িয়ে এসব মানে এত পরিমাণ ভোগান্তি আপনি কল্পনা করতে পারবেন না। এখন এগুলা কীভাবে আপনি এগুলাকে মানে ডিক্রিজ করবেন, ডিক্লাইন করবেন, আমি আসলে জানি না। এটা আসলে যারা আইন অঙ্গনের লোক, স্টেক হোল্ডার, তারাই বলতে পারবে। কারণ যে একবার ফেস করে সে বুঝতে পারে যে আসলে তার জীবনটা কত মানে দুর্বিষহ এখানে। তো আমি মনে করি যে এখানে আসলে মানে সম্মিলিত উদ্যোগ ছাড়া আসলে সম্ভব না। কারণ এখানে এটার সাথে আবার আইনশৃঙ্খলা বাহিনী জড়িত, তারপর এখানে আবার অনেকের বাণিজ্য জড়িত, তারপর ক্ষমতায়ের প্রয়োগ জড়িত। তো সবকিছু মিলে এই জিনিসটা আসলে খুব একটা মানে আমার কাছে মনে হয় না যে খুব সহসা এটা মানে সংকটটা কাটবে, এক নম্বর। সেকেন্ড কথা হচ্ছে আজকে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আইনমন্ত্রীর রেফারেন্সে, আমি ওই আইনমন্ত্রীর কথাটাই বারবার সংসদে শুনলাম আজকে, যে উনি বিল উত্থাপনের সময় যে কথাটা বললেন। তো এক্ষেত্রে যেহেতু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশে কিছু ত্রুটি ওরা পেয়েছে, তো আমি মনে করি যে এই আইনগুলো যদি অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে ফেলতো তাহলে তো করেই ফেলতো, তাহলে তো আর এটার আর কোনো প্রশ্ন থাকতো না। তো যেহেতু ওনারা বলেছে যে আমরা আরও অধিকতর ভালো আইন করব বা আমরা কি করতে চাই, কি যোগ করতে চাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ধরেন যেখানে আমাদের অনেকগুলো আইনেরও তো অনেকগুলো স্টেক হোল্ডার আছে, ধরেন আপনার আইন মন্ত্রণালয় আছে, তারপর হচ্ছে লোয়ার কোর্ট, আপার কোর্ট, সুপ্রিম কোর্ট, মানে অনেক স্টেক হোল্ডার আছে। তো এখানে সবাইকে আসলে সম্মিলিত করে এবং একই সাথে যেহেতু এগুলো পার্লামেন্টেই বিল আকারে আইন আকারে পাস হবে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিরোধী দল বা অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে উনি কী প্রসেসে করবে এটা অন্তত উনি বলা উচিত। মানে আদারওয়াইজ কারণ হচ্ছে ধরুন এই যে আপনি এই দুটার কারণে কিন্তু আমি বললাম যে আপনার ভালো ভালো উদ্যোগগুলো কিন্তু মানুষ আপনাকে কনফিউজিং করে ফেলবে এবং মানুষ তখন আপনাকে একটা ফ্রেমিংয়ের মধ্যে বেঁধে ফেলবে। তো এই জিনিসটা আসলে সরকারের ইমেজ সংকটও ফেলবে এবং সরকারের জন্য ক্ষতি হবে। এটা আসলে আমি মনে করি না যে সরকারের খুব বেশি লাভ হবে। এবং আমি মনে করি ধরেন সরকার যে
বা বিএনপির যে জাতীয়তাবাদী যে রাজনীতি স্পিরিট বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে রাজনৈতিক ক্যারিসমেটিক যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তো প্রশ্নমুখে ফেলবে। ইভেন শুধু তাই না, আপনি দেখেন বিএনপির 31 দফা যে সংস্কার বা বিএনপি সবচেয়ে বেশি সাফারার ভিকটিম। তো সুতরাং মানুষ তো এখন প্রশ্ন করতেছে যে আপনারাই তো এটার ভুক্তভোগী, তাহলে আপনারা কেন এগুলো চাচ্ছেন না? মানে আপনারা কি তাহলে এই উঠতে চাচ্ছেন? আবার এখানে দেখেন বিএনপির বিরুদ্ধে আবার একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে। দেখুন যে বিএনপি গুম অধ্যাদেশ এখন করে নাই, মানে বিএনপি গুম খুন করে ফেলবে। দেখেন 2001 থেকে 6 সাল পর্যন্ত তো বিএনপি গুম অধ্যাদেশ ছিল না, তো বিএনপি তো গুম রাজনীতি করেনি। তো সে জায়গা থেকে ধরেন এটাও কিন্তু আবার মানে বিএনপিকে মানে ট্যাগিংয়ের মধ্যে ফেলে দিচ্ছে। তো এটা দায়টা বিএনপি করে দিতে হবে, কারণ বিএনপি এই জিনিসগুলোকে তার মিডিয়া উইং বলেন, প্রেস উইং বলেন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারাও কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারতেছে না, এবং উনি যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট না। তাই মনে করি যে এই ক্ষেত্রে সরকারকে মানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা বলেন, নির্বাহী ক্ষমতার বলে কিন্তু সরকারকে ফার্স্টে দায়িত্ব নিতে হবে, কারণ আপনার দায়িত্ব আরেকজন এসে নিবে না, কারণ আপনি রাষ্ট্রের ক্ষমতা রয়েছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আছেন। তো সেই জায়গা থেকে সরকারকে আমি মনে করি যে এসব ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিত। স্যার তুষার, আপনার কাছে যেই প্রশ্নটি আসলে সবচেয়ে ভাইটাল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনকার সময়ের প্রাসঙ্গিক, সেটি বলবো যে সংবিধান সংশোধন বা সংস্কার যেটি বলি না কেন, এ নিয়ে সংসদ ও রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। আপনার কাছে যদি আমি একটু যুক্ত করি যে আক্তার হোসেন বলেছেন সংবিধান সংশোধন নয়, সংস্কার দরকার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন সংবিধান সংস্কার হয় না, সংশোধন রহিত হয়। এনসিপি আসলে সংস্কার বলতে কি বুঝাচ্ছে, বা নতুন সংবিধান না লিখে পুরনো সংবিধানে আসলে কতটুকু সংশোধন করলে আপনারা সেটা কি সংস্কার বলবেন? আচ্ছা, এই প্রশ্নের আগে ওনার একটা প্রশ্নের রেসপন্স মানে কথার রেসপন্স করি যে বিএনপি 2001-06 সালে মানে গুম করে নাই, এটা সত্য, কিন্তু বিএনপি কি অপারেশন ক্লিন হার্ট করে নাই? ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি বাংলাদেশে পাইকারি দরে বিএনপি শুরু করে নাই? র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে নাই? এগুলো তো এখনও মানুষের স্মৃতিতে তরতাজা। ফলে সে কারণেই মানবাধিকারের মতো একটা কমিশন থাকলে, স্বাধীন কমিশন থাকলে এই কাজগুলো কিন্তু তারা করবে না। এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগ গুমের একটা কালচার বাংলাদেশে তৈরি করলো, সেটা সবচেয়ে বড় ভিকটিম বিএনপি হয়েছে। এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এটার ভিকটিম। এই সংসদে গুমের ভিকটিমের ফ্যামিলির মেম্বাররা আছেন, গুম হয়েছেন এরকম লোক, যেমন হুম্মাম কাদের নিজে গুমের শিকার ছিলেন, এখন সংসদ সদস্য। ইলিয়াস আলীর স্ত্রী এই সংসদের আপনার সংসদ সদস্য। বিরোধী দল থেকে আপনার ব্যারিস্টার আরমান আছেন। এই ধরনের একটা সংসদে মানবাধিকারের মতো কমিশন এবং গুমের মতো কমিশন এগুলো বাদ যাচ্ছে, এটা মানে এটাও মনে হয় সংসদে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে না। ব্যাখ্যাটা ওই যে অধিকতর যাচাই বাছাই করে আমরা আইন প্রণয়ন করবো, এটা একটা টোটাল ব্লাফ। এবং তারা গুমের ক্ষেত্রে কি বলেছে এটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা আগে একবার বললাম যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করলে এটাকে গুম বলা যাবে না। তার মানে হচ্ছে আপনি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে গুম করবেন, আটক করবেন, সেটাকে গুম বলবেন। এখন দেখেন বাংলাদেশে যোগ করি না, একটু বলি, আমি বলি বাংলাদেশে এক্সিস্টিং যে আইন মানে নিবর্তনমূলক আইন, সেখানে অসংখ্য আইন আছে যার মাধ্যমে আপনি জাতীয় নিরাপত্তার জন্য কেউ থ্রেট হলে তাকে আপনি আটক করতে পারেন। এর জন্য মানে আপনার কাউকে আটক করে তার কাস্টডি স্বীকার না করার প্রয়োজন পড়ে না। যেমন আমাদের অনুচ্ছেদ 33-এর মধ্যে ওই যে আটক করার পরে যে আপনার আদালতে হাজির করতে হয়, আইনজীবীর এক্সেস দিতে হয়, এগুলো হলো সাধারণ নিয়ম, কিন্তু এটা কীভাবে আপনি এক্সেপশন করতে পারবেন সেটা বলে দেওয়া আছে। ফলে চাইলে এক্ষেত্রে কোনো সমস্যা হতো না। কিন্তু এই যে আমি মানে তা কাউকে তুলে নিয়ে এসে কাস্টডি স্বীকার করবো না, এই জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করলে এটা গুম বলা যাবে না। মানে হচ্ছে আমি তুলে নিয়ে আসবো এবং কাস্টডি স্বীকার করবো না। ফলে বিএনপি গুম করার পরে তো আমরা নিশ্চয়ই বলবো না যে বিএনপি গুম করেছে। গুম করার অধিকার যে সে সংরক্ষণ করছে, এটাই তো যথেষ্ট ভয়াবহ। আর আপনি জানেন গুম যতটা ভয়াবহ তার চেয়ে গুমের সম্ভাবনা জারি থাকা কম ভয়াবহ না। কারণ কি? কারণ যখন বিরোধী মত কিংবা সাধারণ নাগরিক যখন জানবে যে গুমের পসিবিলিটিস আছে, আমি যদি রাজনৈতিকভাবে সরকার বিরোধিতা করি আমি গুমের শিকার হতে পারি, তখন তো সে সাইলেন্ট হয়ে যাবে। এটা তো ভয়ঙ্কর। আপনি নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছিলেন। না, আমি ওই গুমের ব্যাপারটা এখানে দেখুন, এখানে একটা কনফ্লিক্ট রয়েছে। কনফ্লিক্ট হচ্ছে ধরুন আইসিটির একরকম শাস্তির বিধান রয়েছে, গুম অধ্যাদেশের একরকম শাস্তির বিধান রয়েছে, তাই না? তো এখন এই জিনিসটা এটা ঠিক না, এটা ভুল তথ্য। আপনি গুম অধ্যাদেশ পড়েন, সেখানে পরিষ্কারভাবে মৃত্যুদণ্ডকে শাস্তি হিসেবে বলে দেওয়া আছে। এটা ওই যে আইনমন্ত্রী অধ্যাদেশটা না পড়ে বলেছেন। আমি যে গুম অধ্যাদেশে দেখেছি সেখানে অধ্যাদেশের আমি একদম রেফারেন্স দিই, অনুচ্ছেদ 4 এর মধ্যে বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, বিভিন্ন ধারা উপধারা দেওয়া আছে। আমি এখনই দেখাতে পারবো। আমি দেখছি এটা কোনো কন্ট্রাডিক্ট করে না, এরপর সাথে এটা কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা উনি ভুল তথ্য দিচ্ছেন। এবং দেখেন পৃথিবীর যে কোনো উন্নত গণতান্ত্রিক দেশে হলে এরকম একটা আইনমন্ত্রীর মতো জায়গায় থেকে এরকম ভুল তথ্য দিলে সাথে সাথে তাকে পদত্যাগ করতে বলতো ওই সমাজ, ওই রাষ্ট্র। কিন্তু তিনি দিব্যি এখানে হবস লক পড়াচ্ছেন কিন্তু মানুষকে। তিনি নিজেই কিন্তু হবস লক সম্পর্কে কিছু জানেন না। কিন্তু এই যে উনি বললেন যে এটা শাস্তি 2 ধরনের শাস্তি, ওখানে মানবতা বিরোধী অপরাধের ওখানে শাস্তি দেওয়া আছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এখানেও তাই। আমি এখন দেখাতে পারবো আপনাকে, এবং এটা সবাই জানে, এগুলো নিয়ে প্রচুর লেখালেখি আছে। হয়তোবা আরো কিছু কন্ট্রাডিক্টরি থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা পুরোটা 2টা আইন যাচাই বাছাই করে দেখেছি। আর আমি আপনাকে যেটা বললাম, মানবতা বিরোধী হচ্ছে একটা সিস্টেমেটিক অপরাধের বিচার করার জন্য, কিন্তু একটা বিচ্ছিন্ন একটা নির্দিষ্ট
ফৌজদারি অপরাধকে আপনি মানবতা বিরোধী আইন দিয়ে ডিল করতে পারবেন না, সেজন্যই আপনার এই গুমের অধ্যাদেশটা এসেছে। কিন্তু তিনি আসলে এখানে জনগণকে বিভ্রান্ত করেছেন, এবং এই ধরনের সিরিয়াস স্পর্শকাতর ইস্যুতে চিফ প্রসিকিউটর এবং আইনমন্ত্রী একই সাথে জনগণকে বিভ্রান্ত করার পরে যে কোনো উন্নত সভ্য গণতান্ত্রিক দেশে তাদের দুজনকেই স্যাক করা হতো। আচ্ছা, আমি যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম সেই উত্তরটা আসলে আমি আপনার কাছে দেখেন, বাংলাদেশে সংশোধনী ব্যাপারটা হলো সংস্কার করলে আপনারা সেটাকে সংশোধন করবেন। যতটুকু সংস্কার সবাই একমত হয়েছে, জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, আপনি এতটুকু করবেন। কিন্তু এখানে প্রসেস এবং পদ্ধতিটার দিকেই সবাই বারবার মনোযোগ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, এবং এখানে সংশোধনীটা হচ্ছে সাপ লুডু খেলা। আপনি ওই সাপের মুখে যাবেন, আবার আপনাকে নিচে নেমে আসতে হবে। সংশোধনী হয়, বাতিল হয়, সংশোধনী হয়, বাতিল হয়, এই হয়েছে। বেসিক স্ট্রাকচারে দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে, বেসিক স্ট্রাকচারের কথা বলি, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিস্টোর করা হচ্ছে। বারবার একই ঘটনা ঘটেছে। আর এটা তো বিএনপি তো ভিকটিম। পঞ্চম সংশোধনী হচ্ছে বিএনপির ইতিহাসের মাইলস্টোন, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার এন্টায়ার যে কর্মযজ্ঞ 75 15 আগস্টের পর থেকে 79 পার্লামেন্ট পর্যন্ত, এই সমস্তটাকে তিনি বৈধতা দিয়েছেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে, এবং বিএনপি গঠনটাও এর সাথে জড়িত। এবং সেই পঞ্চম সংশোধনীকে আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে এই একই বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে, যে মার্শাল লর আন্ডারে আপনি সংবিধান সংশোধনী করেছিলেন। আজকে বিএনপি নানা কথাবার্তা বলছে, কিন্তু তারা কিন্তু ভুলে যাচ্ছে যে মার্শাল লয়ের মাধ্যমে বাংলাদেশে তারা তখন সংবিধান সংশোধনী করেছিল। আচ্ছা, এখন এই কারণেই সংশোধনীর প্রবলেম হচ্ছে এটাই, সংশোধনী আপনি সংবিধানের যে মৌলিক কাঠামো কিংবা সিলিং, যদি সহজ ভাষায় বলি, জনগণের ভাষায় বলি, সংবিধানের তো একটা সিলিং আছে কিংবা একটা সীমানা আছে। আপনি দাঁড়িয়াবান্ধা খেললে ওই কোর্টের বাইরে যেমন যেতে পারবেন না, একইভাবে সংবিধানের ভেতর বাইরে গিয়ে আপনি সংশোধনী করতে পারবেন না, এমন কোনো সংশোধনী করতে পারবেন না। তাহলে কি 72 সংবিধান আপনারা চাচ্ছেন না? না, সেটা আমাদের দলীয় দাবি, কিন্তু আমরা কিন্তু এখন বলছি না পুরোপুরি বাতিল করে দিতে হবে, আমরা বলেছি সংস্কারের কথা। এবং সেই সংস্কারের ঐক্যমত্য হয়েছে। তো এখন প্রসেস আকারে আপনি সংশোধনী করলে সমস্যা হলো, এই পুরো জুলাই সনদকে আপনি 18তম সংশোধনী আকারে ধরেন বৈধতা দিলেন, পরবর্তীতে এটা তো আদালতে চ্যালেঞ্জড হবে। কতটুকু আসলে সংবিধান সংস্কার আর সংশোধনে আসলে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? জি, আমি ওটাই বলেছি যে সংশোধনী চাইলে আদালত বাতিল করে দিতে পারে যদি সেটাকে তারা অসাংবিধানিক মনে করে। এ কারণে আমরা বলছি যে জুলাই সনদে যে পরিবর্তনগুলোর কথা এসছে সেগুলো আপনি দেখবেন যে আমাদের 72 সংবিধানের বেসিক স্ট্রাকচার অ্যালাউ করে না। যেমন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ একটা উদাহরণ। হাইকোর্টের বিকেন্দ্রীকরণের ব্যাপারে 8ম সংশোধনী রায় আছে, সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ একটা ইউনিটারি স্টেট, কাজে এটা অসাংবিধানিক। সেই একই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ তো একবার আবার এসছে। বাস্তবায়ন আদেশটা নিয়ে যে প্রশ্নটি আছে সেখানে আপনার উত্তরটা কি হবে? বাস্তবায়ন আদেশ নিয়ে এই যে রাষ্ট্রপতি জারি করতে পারেন না, এটা তো একটা খুবই মানে কুতর্ক। কেন কুতর্ক? কারণ হচ্ছে এটা গণভোটের 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনি অনুমোদন করিতেছেন কিনা। জনগণ 70% ভোট দিয়ে এটাকে অনুমোদন করেছে, ফলে এটা অ্যাপ্রুভড বাই দ্য পিপল। এবং পিপল হচ্ছে একটা যে কোনো বাংলাদেশের সংবিধান বলছে পিপল হলো এই প্রজাতন্ত্রের মালিক তথা সার্বভৌম ক্ষমতার অধিকারী। ফলে তারা যখন এটাকে অ্যাপ্রুভ করেছে তখন এই আদেশ নিয়ে কোনো তর্ক করা চলে না। এবং এটা রাষ্ট্রপতি সংবিধানের ভেতর থেকে দিতে পারেন কি পারেন না, তিনি অধ্যাদেশ দিতে পারেন, আদেশ দিতে পারেন না, এটা হচ্ছে সংবিধানের ভেতর থেকে আপনি তর্ক করলে। কিন্তু যদি আপনি জনগণের জায়গা থেকে তর্ক করেন বা কথাটা তোলেন, তাহলে জনগণ এটাকে অ্যাপ্রুভ করেছে, মানে এটা এখন ভ্যালিড। আচ্ছা, ডাক্তার রাকিবুল হাসান, এই সংশোধন আর সংস্কার নিয়ে তো বিতর্ক চলছে, আপনার মতামতটা কি, বিশ্লেষণটা কি? জি, আপনাকে আবার ধন্যবাদ। আমার মতামতের আগে ধরুন, যেহেতু আপনি সংবিধানটাকে স্থগিত করেননি, সুতরাং আপনি যে গণভোটটা যে প্রসেসে করছেন এটা রিড করলে কিন্তু বাতিল হওয়ার যোগ্য। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে উনি যে বললো যে জনগণে এটাকে ম্যান্ডেট দিয়েছে, জনগণের সর্বক্ষমতার অধিকারী। এই সংবিধান যদি আপনি ঠিক রাখেন, তাহলে সংবিধান আবার বলা আছে জনগণ কতটুকু করতে পারবে, সংবিধানের ভিতরে তার স্ট্রাকচারের বাইরে যেতে পারবে না। সুতরাং এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আরেকটা বিষয় যে ধরেন ওনাদের যে আলাপটা, যে সংবিধান সংস্কার, আবার এই আলাপটা এমন দিকে যাচ্ছে নতুন সংবিধান লেখা ছাড়া এটা কোনো ওয়ে নেই, এবং এটার ওয়ে আউটটাই কিন্তু নতুন সংবিধান লেখা। এবং এই কারণে আপনি দেখেন ওনাদের একজন সংসদ সদস্য পার্লামেন্টে বলেছে যে জেনজি জেনারেশন 72 সংবিধান চায় না, সংবিধান ছুড়ে ফেলতে চায়। এটার আলটিমেট আলাপটা কিন্তু তাই, ওনারা ঘুরে পেছে এটা বলতেছে। আর সংবিধান সংস্কার এবং হচ্ছে সংশোধনী, দেখুন এখানে আলাপটা মূলত এসেছে সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে। এখন দেখুন, আপনি সংস্কার শব্দটা আমি মনে করি একাডেমিক এবং পলিটিক্যাল আলাপ, কিন্তু ধরেন সংশোধনী এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। এখন ধরেন আইনের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু লিগ্যাল টার্ম আছে, লিগ্যাল টার্মের বাইরে আপনি যেতে পারবেন না। এখন সংস্কার বলতে আসলে কিছু নাই, কিন্তু যখন আমরা এটাকে বড় আকারে কোনো একটা সংশোধন করি, এটাকে মাইল ফলক হিসেবে দেখি, তখন এটাকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। যেমন আপনাকে বলি, ঐতিহাসিক উদাহরণ পেয়ে দিই, ধরেন বিধবা বিবাহ আইনকে বৈধ করছে, এটা কিন্তু ঐতিহাসিক একটা সংস্কার হিসেবে দেখে। তারপরে সতীদাহ প্রথার ফলে মৃত্যুদণ্ড, এটা কিন্তু মার্ডার, সেটাকে কিন্তু একটা বড় সংস্কার হিসেবে দেখা হয়েছে। আবার হচ্ছে কি বাল্য বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, এটাও কিন্তু একটা বড় সংস্কার হিসেবে দেখে। আলটিমেটলি সংশোধনী ব্যাপারটা। আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, ধরেন সংস্কার ব্যাপারে ঐতিহাসিক যে 2টা বড় উদাহরণ, একটা হচ্ছে কি মনলি মন্টি রিফরমেশন 1909 সালে যেটা হয়েছিল, সেটাকে বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। আর একটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফরমেশন 1919 সাল। এই দুটোকে ঐতিহাসিক সংস্কার বলা হয়। কেন বলা হয়? কারণ মনলি মন্টিতে হচ্ছে কি তখন সেখানে হচ্ছে কি মুসলমানদের জন্য আলাদা অনেকগুলো আছে, আলাদা নির্বাচনী ব্যবস্থা করা হয়েছে, মেজর ছিল সেটা। 1919 সালে যেটা মন্টেগু চেমসফোর্ড, সেটাতে হচ্ছে কি প্রাদেশিক সরকারের ব্যবস্থাটা শুরু হয়।
তো সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে এই আলাপটা যেটা আনতেছে সেটা কিন্তু ধরেন এই জুলাই সনদের ভবিষ্যৎটাকে উনি কিন্তু অলরেডি বলছে যে জুলাই সনদটাকে কি আপনি 18তম সংশোধনী হিসেবে দেখবেন, আপনি তো এটাকে হয় তফসিল হিসেবে রাখতে হবে অথবা আপনার এটাকে 18তম সংশোধনীর মধ্যে ঢুকাইতে হবে। এটাকে তো নতুন সংবিধানের সাথে এটাকে কন্ট্রাডিক্টরি করা যাবে না, কারণ অথবা আপনাকে নতুন সংবিধান লিখতে হবে। এখন নতুন সংবিধান লেখার আলাপে আপনি যাবেন কিনা, লিখবেন কিনা, সে বাস্তবতা আছে কিনা সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই যে একটা গোজামিলদার ব্যাপারটা, সেটা কিন্তু আপনি যদি এই সংবিধানটাকে ঠিক রাখেন, সংবিধান চালু রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে, এছাড়া আর এটা কোনো ওয়ে আউট নাই। কিন্তু আপনাদের দেখেন ওনাদের কিন্তু আলাপটা কিন্তু দিন শেষে ওটাকে গিয়ে ঠেকে যে আমার হচ্ছে ভাই নতুন সংবিধান লিখতে হবে, এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আলটিমেটলি কিন্তু নতুন সংবিধান লেখা ছাড়া কোনো উপায় নেই। আর আপনি যাই বলেন না কেন কোনো লাভ নেই। এক্ষেত্রে একটা বড় জিনিস আছে, বড় জিনিস হচ্ছে কিন্তু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কারণ হচ্ছে ধরেন আমাদের যে মূল সংবিধান যেটা ছিল, সেই মূল সংবিধানের মধ্যে কিন্তু ধরেন পার্লামেন্টারি ব্যবস্থাটা প্রথমে ছিল, পরে বাতিল করে দিল, পরে আবার আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করলো, আরো বড় বড় সংস্কার করা হয়েছে। এবং এবার যদি আপনি দ্বিকক্ষটা করেন ইউনাইটেড রিপাবলিক থেকে ডুয়েল রিপাবলিক, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা বড় সংস্কার। সংশোধনী দিয়ে কি দ্বিকক্ষ করা যাবে? এটা উত্তর দেন। না আমি তো এখানে সংশোধনী আকারে করা যাবে, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু আছে এই সংশোধন আছে। এখন এটা আপনি কিভাবে সংশোধনী দিয়ে করবেন বলেন? হ্যাঁ, সেটাকে তাহলে আবার গণভোটে দিতে হবে। আবার পার্লামেন্টের 100 মৌলিক সংস্কার পরিবর্তন হচ্ছে, মৌলিক সংস্কার পরিবর্তন করতে তো আপনাকে গণভোটে দিতে হবে। তো গণভোটে যদি আবার আসে তাহলে গণভোটের প্রসেস, কারণ সংবিধানতে একটা প্রসেস ঠিক রাখছে, মানে একটা ওয়ে আউট আছে, তো এটাকে আবার গণভোট দিতে হবে। এই কারণে আমি মনে করি এবারের বেশিরভাগ যে জুলাই সনদের বেশিরভাগ সংস্কার মানে গণভোট একটা হলেও এখানে যখন আবার পার্লামেন্টের বিল আকারে এগুলো পাস হবে বা 180 দিনের মধ্যে হবে, আমার কাছে মনে হয় যে এটা আবার কিছু কিছু ক্ষেত্রে আবার গণভোটের প্রয়োজন হতে পারে। স্যার তুষার, আমি যদি জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের যে অঙ্গীকারনামা একদম শেষের দিকে যদি আসি, সেখানে যেটি বলা আছে যে একে বলা আছে শেষের দিকে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব, এটা সবাই সাইন করেছে। তারপরে 2-এ যদি শেষে বলি যে সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যথোপযুক্ত সংযুক্ত করব, 3 আছে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। এত কিছু থাকার পরেও আসলে অবিশ্বাসের জায়গাটা কোথায়? হ্যাঁ, তো আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবেন ইন হোয়াট ওয়ে? এটা নিয়ে কিন্তু আমাদের এই হিস্ট্রিটা ভুলে গেলে চলবে না যে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেটার পরে থেকে আমরা আবার শুরু থেকে জিনিসটা শুরু করতে পারবো না। মানে এমনভাবে কথা বলতে পারবো না যে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। কিভাবে কোনভাবে আইনি প্রক্রিয়া, এই যে আদেশ এসেছে, এই যে গণভোট হয়েছে, এগুলো কিন্তু এবং সংস্কার পরিষদে কথা হয়েছে, আজকে আপনি সেটা স্বীকার করেন আর না করেন, মানে বিএনপি এই আলোচনার তারাও পার্ট। আপনি যদি লাইভ টেলিকাস্টগুলো খোলেন তখনকার সময় দেখবেন তাদেরও মতামত দিচ্ছে তারা। ফলে কিভাবে এই যে আইনি, আপনি যেটা পড়লেন যে আইনি ও সাংবিধানিক সুরক্ষা আমরা নিশ্চিত করব, কি প্রক্রিয়ায় করব, এই আলোচনাটা ইন্টেন্স আলোচনা হয়েছে, ইন্টেন্স আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরেই কিন্তু এই আদেশ বলেন, গণভোট বলেন, নাহলে তো এটা আমরা জুলাই সনদটা প্রণয়ন করে সংসদে হাতে দিয়ে দিতাম এখনকার মতো। কিন্তু সেটা যেহেতু হয় নাই, এটা হলো হিস্ট্রিটা আমাদেরকে মনে রাখতে হবে যে ওই আদেশ, তারপরে গণভোট এবং সংস্কার পরিষদ আলোচনাটা কিন্তু এখান থেকে এসেছে। আচ্ছা, ওখানে দেখবেন আরেকটা অঙ্গীকারনামা আরেকটা কথা বলা আছে সম্ভবত 7 বা 6 যে আমরা এটা নিয়ে আদালতে যাব না। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু যখন রেফারেন্স দেওয়া হচ্ছে তখন আদালতে রেফারেন্স দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাড উইল বিএনপির, ঠিক আছে, এবং তারা আপনার এখন জুলাই সনদকে গণভোটের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, হুইচ ইজ আননেসেসারি। কারণ গণভোটের মধ্যে অন্তত জুলাই সনদের অন্তত 30টা ধারা ঢুকেছে, ওই একটা প্রশ্নের মধ্যে দিয়ে 30টা ধারা ঢুকেছে, এবং এই ক্ষেত্রে তারা আবার বলতেছে যে এতগুলো প্রশ্ন জনগণ বুঝেছে কিনা। এখন আপনি যদি আমাদের এখানকার ঐতিহাসিক গণভোটগুলো দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই গণভোটটা হয়েছে 19 দফার ভিত্তিতে। 19 দফাকে ইয়েস নোতে নেওয়া হয়েছে ভাই। হ্যাঁ 19 দফার ভিতরে। তা আমি যদি বলি আমরা সময় প্রায় শেষ, আমি যদি বলি যে 19 দফার মধ্যে আমি তো ভাই 12টা দফার সাথে একমত, 7টা দফার সাথে একমত, তখন ডক্টর রাকিবুল হাসান আপনার শেষ আপনার মতামত বা বিশ্লেষণ কি? আচ্ছা, লাস্ট হচ্ছে কি আমি আপনাকে বলি, ধরেন এখানে অনেকে আবার প্রশ্ন তুলতেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে জিনিসগুলো আমরা যা যা করছি এটা বৈধ কি না অবৈধ হবে বা এটা কোন পরিণতিটা কি হবে, এটা খুব ক্লিয়ার কাট আমাদের হিস্ট্রিতে আছে। ধরেন আমাদের 75 15 আগস্ট থেকে জিয়া রহমানের পুরো আমলটাকে 5ম তফসিলে যোগ করা হয়েছে, এরশাদের আমলটাকে 6ষ্ঠ তফসিলে যোগ করা হয়েছে, আর হচ্ছে কি আপনার 111টাকে 7ম তফসিলে যোগ করা হয়েছে। এটাকে কি 8ম তফসিলে যোগ করা হবে কিনা? না, এটাকে 8ম তফসিলে যোগ করা হবে না। কেন? কারণ ওই 3টা টাইমটাতে সংবিধান স্থগিত ছিল, এবারে সংবিধান স্থগিত ছিল না। এই কারণে এটাকে 1972 সালে 4র্থ সংবিধান স্থগিত ছিল না, এটা ভুল তথ্য। আংশিক ছিল, অনেক কিছু বন্ধ রাখা হয়েছিল, মৌলিক অধিকার খনন করা হয়েছিল, মিলিটারি ফর্ম তাই। এই কারণে এটাকে 4র্থ তফসিলে এগুলো যোগ করা হয় নাই। 4র্থ তফসিলে যোগ করলে সবগুলো কিছু এগুলো বৈধ হবে, তখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে না। এই কারণে এই কনফিউশনটা অনেকেই জেনেও আবার তৈরি করতেছে, কারণ ওই আবার নতুন সংবিধানে যেতে হবে। সুতরাং আলটিমেটলি সেখানে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি করেন তাহলে সে বাস্তবতা সবাই মিলে আসতে হবে, আদারওয়াইজ আমি আর কোনো ওয়ে আউট দেখি না। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।